সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে, শেখ হাসিনাকে ধরে এনে গণহত্যার বিচার করতে হবে। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেছেন, ১৬ বছর আমাদের বুকের উপরে চেপে বসেছিল এক জালিম শাহী। তাদের অবস্থা দেখে মানুষ ভাবতে শুরু করেছিল এদের হয়তো আর নামানো সম্ভব নয়, কিন্তু শেষমেশ ছাত্র জনতার আন্দোলনের মুখে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে এই স্বৈর শাসক। মামুনুল হক বলেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে, তাকে ধরে আনতে হবে, সকল হত্যা ও গণহত্যার বিচার আমাদের আদায় করতে হবে। এবারে জানাবো, স্বৈরাচারী ভূত প্রশাসনে এখনও বিভিন্ন জায়গায় নাড়া দেওয়ার চেষ্টা করছে, এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা শেখ হাসিনার অনুশাসনের দোসর, তারা কিভাবে প্রশাসনের মূল জায়গায় টিকে থাকে? যারা বঞ্চিত ছিল তাদেরকে দ্রুত পদোন্নতি দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে না কেন? এখনও এক গভীর চক্রান্ত চলছে বলে অনেকেই বিশ্বাস করে। জানাবো, মাওবাদের সব পদ স্থগিত। বিএনপির সাংগঠনিক সম্পাদক, মাওবাদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলের সমস্ত পদ পদবি স্থগিত করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের সমস্ত পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে। জানিয়ে দেব, রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রদ্রোহের এক মামলায় খালাস দিয়েছেন আদালত। বুধবার বিকেলে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নুমান মহিউদ্দিন আদেশ দেন। আদালতের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন, এই মামলায় তারেক রহমানের নামে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানা ফেরত পাঠাতে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দিয়েছেন বিচারক। জানিয়ে দেব, ছাত্র জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান জাতিসংঘের। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনে সহিংসতা, প্রাণহানি ও মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতের আহ্বান পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ। নিউ ইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক এই আহ্বান জানান। এবং সর্বশেষ জানাবো, তলিয়ে গেছে নোয়াখালী, পানিবন্দী ৩৫ লাখ মানুষ। কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে পুরো নোয়াখালী। ৯টি উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৩৫ লাখ মানুষ। পুকুর ও ঘের থেকে কোটি কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে। খাল উদ্ধার ও পানি নিষ্কাশনে সেনাবাহিনীর সহযোগিতা চান স্থানীয়রা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। শেখ হাসিনাকে ধরে এনে গণহত্যার বিচার করতে হবে, মামুনুল হক। হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব মৌলানা মামুনুল হক বলেছেন, ১৬ বছর আমাদের বুকে চেপে বসেছিল এক জালিম শাহী। তাদের অবস্থা দেখে মানুষ ভাবতে শুরু করেছিল এদের হয়তো নামানো সম্ভব নয়। বুধবার দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের হাবিবপুর ঈদগাহ ময়দানে পথসভায় তিনি এসব কথা বলেন। মামুনুল হক বলেন, শেখ হাসিনার বিচার বাংলার মাটিতে করতে হবে, তাকে ধরে আনতে হবে, সকল হত্যা গণহত্যার বিচার আমাদের আদায় করতে হবে। আমরা বলেছিলাম ভাস্কর্য করার দরকার নেই, আপনার পিতাকে তার জাতির সামনে অপমানিত করবেন না। একথা বলায় আমাকে গ্রেপ্তার করলেন, জাতীয় সংসদে আমাকে নিয়ে আক্রমণ করলেন, আমার বিরুদ্ধে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানকে লেলিয়ে দিলেন। আমার কথা সেদিন মানলে আজ সারা দেশে এই লাঞ্ছনার কারণ হতো না। তিনি আরও বলেন, আজকে আমাদের প্রিয় ভাই মাওলানা ইকবাল সাহেবকে স্মরণ করি। তার মৃত্যু আমাকে এত বেশি মর্মাহত করেছে, এটি আমার কারাজীবনের সবচেয়ে হৃদয়বিদারক ঘটনা ছিল। আমি সোনারগাঁ থানা বন্দর, গজারিয়া, রূপগঞ্জ এবং ২৫০০ থানার ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি কৃতজ্ঞতা জানাই। যাদের অত্যাচার অবিচার অতিরিক্ত ছিল তাদের জন্য আল্লাহ রাসূল বলেছেন, কোনো ক্ষমা নেই। সোনারগাঁয়ের শত শত মানুষের নিপীড়নের জন্য চিহ্নিত কিছু মানুষ দায়ী, তাদের তালিকা তৈরি করে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। মামুনুল হক বলেন, এদেশের মানুষের সাথে কাজ করতে হলে তাদের হৃদয়ের আবেগ বুঝতে হবে। ইসলামের বিরুদ্ধাচরণ করে হয়তো ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু ক্ষমতা চিরস্থায়ী হবে না। ২০২৪ সালের ৫ই অগাস্ট দেশ নতুন করে স্বাধীন হয়েছে। দিল্লিতে বসে কেউ যদি স্বপ্ন দেখে শাহজালালের বাংলাদেশকে কেউ নরেন্দ্র মোদীর স্বার্থের বলি বানাবে, আমরা বলতে চাই, রক্ত দিয়ে যেভাবে স্বাধীনতার নেতৃত্ব দেওয়ার পরেও ফ্যাসিবাদের জায়গা বাংলাদেশে হয়নি, বাংলাদেশের মানুষ কখনো ফ্যাসিবাদকে মেনে নেবে না। মামুনুল হক আরও বলেন,
এ সংগ্রাম জুলাই থেকে শুরু হলো, আগস্টে এসে এটা সফলতায় পরিণত হলো। কিন্তু দীর্ঘ ইতিহাস রয়েছে। এই সংগ্রামে অনেক ভাই রক্ত ঝরিয়েছেন। 2009 সালে পিলখানায় 57 জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। 2021 সালে মোদির মতো নরঘাতককে নিয়ে হেফাজত প্রতিবাদ জানিয়েছিল। এই অপরাধে পাখির মতো গুলি করে আমাদের ভাইদের শহীদ করেছিল। 2024 সালে নির্বাচনে দেখেছেন গোটা দেশের মানুষকে জিম্মি করে দিল্লির সহায়তায় ক্ষমতায় টিকে থাকবার চেষ্টা করেছিল। স্বৈরাচারী ভূত প্রশাসন এখনও বিভিন্ন জায়গায় নাড়া দেবার চেষ্টা করছে রিজভী। স্বৈরাচারী ভূত প্রশাসন এখনও বিভিন্ন জায়গায় নাড়া দেবার চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, যারা শেখ হাসিনার অনুশাসনের দোসর তারা কিভাবে প্রশাসনের মূল জায়গায় টিকে থাকে? যারা বঞ্চিত ছিল তাদেরকে দ্রুত পদোন্নতি দিয়ে মাঠ পর্যায়ে পাঠানো হচ্ছে না কেন? এখন এক গভীর চক্রান্ত চলছে, অনেকেই বিশ্বাস করে। বুধবার দুপুরে জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে শেখ হাসিনার বিচারের দাবিতে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি বায়তুল মোকাররম মসজিদের সামনে থেকে শুরু হয়ে জিপিও মোড় ঘুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাই, যত দ্রুত সম্ভব পদক্ষেপ নিন, কারণ শেখ হাসিনার ভূত, শেখ হাসিনার আত্মা এখনও সাজানো প্রশাসনের মধ্যে রয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে প্রশাসন থেকে আলাদা করে, অ্যাডমিনিস্ট্রেশন থেকে, পুলিশ থেকে তার ভূতকে সরাতে হবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব আরও বলেন, 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তারপর থেকে বাংলাদেশকে কেউ কেউ নিয়ন্ত্রণে রাখতে চায়। আমাদের প্রতিবেশী দেশ তাদের হাতের মুঠোয় রাখতে চায়। কিন্তু এটা কি সম্ভব? সম্ভব নয়। এক দেশ থেকে জীবন দিয়ে যুদ্ধ করে রক্ত দিয়ে স্বাধীনতা পেয়েছি, অন্য রাষ্ট্রের হাতে বন্দী হতে নয়। 21শে আগস্ট গ্রেনেড হামলা প্রসঙ্গে রিজভী বলেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা ছিল আন্তর্জাতিক একটি ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মূল কি এটা জানতে না দিয়ে এটাকে আওয়ামীকরণ করা হয়েছিল। এ সময় বিএনপির, বিশেষ করে আমাদের দেশনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন শেখ হাসিনা এবং শেখ হাসিনার প্রভুদের টার্গেট। এটা ছিল শেখ হাসিনা এবং তার প্রভুদের চক্রান্ত। আমরা এর তীব্র প্রতিবাদ জানিয়েছি। আমরা জানতাম জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করবার জন্য শেখ হাসিনা এবং তার প্রভুরা এটা করেছিল। শামা ওবায়দের পদ স্থগিত। বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের দলের সমস্ত পদবি স্থগিত করা হয়েছে। বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে তাদের সমস্ত পদ স্থগিত করা হয়। বিএনপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে তথ্য জানা গেছে। প্রসঙ্গত, ফরিদপুরের নগরকান্দায় বিএনপি দুগ্রুপের সংঘর্ষে কবির ভূঁইয়া নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত 25 জন। বুধবার সকালে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ও কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে বিএনপি দুগ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে নিহত কবির ভূঁইয়া উপজেলার ছাগলদি গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে। তিনি বিএনপি নেতা শহীদুল ইসলাম বাবুলের সমর্থক ছিলেন বলে জানা গেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে কারো নাম পরিচয় পাওয়া যায়নি। নগরকান্দা থানার ওসি আমিনুর রহমান জানান, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুলের পথসভা আয়োজনকে কেন্দ্র করে বিএনপির দুগ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতের সংখ্যাও অনেক। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে রাষ্ট্রদ্রোহের একটি মামলায় খালাস দিয়েছেন আদালত। বুধবার বিকেলে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ নোমান মহিউদ্দিন আদেশ দেন। আদালতের পরিদর্শক মোহাম্মদ শাহ আলম বলেন, এ মামলায় তারেক রহমানের নামে পাঠানো গ্রেপ্তারি পরোয়ানা ফেরত পাঠাতে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে আদেশ দিয়েছেন বিচারক। জানা গেছে, 2014 সালের ডিসেম্বরে লন্ডনের একটি অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমানকে নিয়ে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে 2015 সালের 28শে ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও চরজব্বার ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তারেক রহমানের বিরুদ্ধে ওই মামলা করেন। এ বিষয়ে চরজব্বার থানাকে আইনগত ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেন আদালত। 2017 সালের 4 এপ্রিল থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন ভূঁইয়া আদালতে অভিযোগপত্র দেন। পরে এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন অতিরিক্ত জেলা জজ আদালতের পিপি দেবব্রত চক্রবর্তী। তারেক রহমানের পক্ষে ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া ও কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ। এর আগে রোববার বিকেলে তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে বাদী অ্যাডভোকেট ওমর ফারুকের বিরুদ্ধে ঝাড়ু ও জুতা মিছিল করেছে সুবর্ণচরের বিএনপি নেতাকর্মীরা। এ সময় ইউনিয়ন পরিষদ থেকে ওই চেয়ারম্যানের বহিষ্কার সহ তাদের আইনের আওতায় আনার দাবিও জানান তারা।
তলিয়ে গেছে নোয়াখালী, পানিবন্দী ৩৫ লাখ মানুষ। কয়েকদিনের ভারী বর্ষণে তলিয়ে গেছে পুরো নোয়াখালী। ৯টি উপজেলার সবকটিতেই বসতঘর, গ্রামীণ সড়ক এবং শিক্ষা প্রতিষ্ঠান, বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৩৫ লাখ মানুষ। পুকুর ও ঘের থেকে কোটি কোটি টাকার মাছ পানিতে ভেসে গেছে। খাল উদ্ধার এবং পানি নিষ্কাশনে সেনাবাহিনীর সহযোগিতা চান স্থানীয়রা। জানা গেছে, টানা এক সপ্তাহের ভারী বর্ষণে জলাবদ্ধতা দেখা দিয়েছে নোয়াখালীর জেলা জুড়ে। জেলার সদর, সেনবাগ, সোনাইমুড়ি, চাটখিল, বেগমগঞ্জ, কবিরহাট, কোম্পানীগঞ্জ, সুবর্ণচর উপজেলার বেশিরভাগ নিচু এলাকা প্লাবিত হয়েছে। এতে সীমাহীন ভোগান্তির মধ্যে পড়েছেন এসব উপজেলার বাসিন্দারা। পানিতে ডুবে গেছে আমন ধানের বীজতলা, শাকসবজি। এছাড়া মাঠে পানি বেশি থাকায় অনেক এলাকার কৃষক খেতে আমন লাগাতে পারছে না। জলাবদ্ধতায় আটকে গেছে জেলার ৩৫ লাখ মানুষ। ডুবে গেছে সড়ক, বসতবাড়িতেও ঢুকে পড়েছে পানি। পানি নিষ্কাশন ব্যবস্থা ভালো না হয় দীর্ঘ সময় ব্যাপক জলাবদ্ধতার চরম দুর্ভোগে পড়তে হচ্ছে নোয়াখালীবাসীর। সেনাবাহিনীর সহযোগিতায় দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেবার আহ্বান জানান পানিবন্দী মানুষজন।